সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোহায় ভালো আছি। আজকে আমি আমার 139তম লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের এই 139তম লেকচার শুরু করার পূর্বে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ফ্লার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ফ্লার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে আমরা নতুন কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রথম টপিকস হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। প্রিয় শিক্ষার্থী, আমরা সচরাচর সবাই ঘর্ষণ বা ফ্রিকশনের সাথে পরিচিত। দেখো, ঘর্ষণ আমরা কোনো বস্তুকে একটি বস্তুকে আরেকটি বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে গেলে দেখা যায় যে বস্তু দুটি টেনে নেওয়ার সময় তাদের মধ্যে একটি প্রতিরোধমূলক বল সৃষ্টি হয়, অর্থাৎ টেনে নিতে কষ্ট হয়ে যায়। এই যে প্রতিরোধমূলক বল সৃষ্টি হয় বা টেনে নিতে কষ্ট হচ্ছে যে বলের কারণে, সেই বলকে আমরা বলতে পারি ঘর্ষণ বা ঘর্ষণ বল। অথবা আমরা জানি যে কোন একটি মার্বেলকে যখন ফ্লোরের উপর দিয়ে এভাবে গড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে মার্বেলটি কিছু দূর যাওয়ার পর কি হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। কি কারণে থেমে যাচ্ছে? এই মার্বেলটি গড়িয়ে দেওয়ার সময় ফ্লোর মার্বেলের উপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই বিপরীতমুখী বল প্রয়োগ করার কারণে মার্বেলের গতি ধীরে ধীরে কি পায়, হ্রাস পায়। এই যে মার্বেল এবং ফ্লোরের মধ্যে যে বল কাজ করতেছে, সেই বলকে আমরা বলতে পারি ঘর্ষণ বা ঘর্ষণ বল। অথবা আমরা আরো সচরাচর সহজ ভাষায় যদি বলতে চাই, আমরা যখন জুতা পায়ে দিয়ে যখন আমরা হাঁটি, নতুন জুতা ক্রয় করার পর দেখা যায় যে 1 মাস 2 মাস পরে জুতার নিচের অংশ কি হয়ে যাচ্ছে, ক্ষয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, এই যে জুতার সাথে যখন ভূমির বা রাস্তার বা অন্য কিছুর কি ঘটে, মিলন ঘটে, তখন দেখা যাবে যে তাদের মধ্যে একটি কি সৃষ্টি হয়, প্রতিরোধমূলক বল সেখানে কাজ করে। এই প্রতিরোধমূলক বলের কারণে জুতার সাথে জুতার অন্য একটি বস্তুর মিলন, জুতার তলার সাথে অন্য একটি বস্তুর মিলনতলের একটি কি ঘটে, সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের কারণে সেখানে কি সৃষ্টি হয়, ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে ধীরে ধীরে জুতার নিচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে আশা করি তোমরা ঘর্ষণ বুঝতে পারছো। আমরা ঘর্ষণের সংজ্ঞাটা একটু যদি সুন্দরভাবে দিই, তাহলে আমরা বলতে পারি, দেখো, কোন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হলে বা গতিশীল হতে চাইলে তাদের মিলনতলে একটি প্রতিরোধমূলক বল কি হয়, উৎপন্ন হয়, যা গতিশীল বস্তুর গতিকে ব্যাহত করে। গতিশীল বস্তুর গতিকে কি করে, ব্যাহত করে। এই প্রতিরোধমূলক বলকে আমরা বলবো ঘর্ষণ বা ঘর্ষণ বল। কেন এই ঘটনাটা ঘটতেছে? আমরা জানি যে কোন তলই কি নয়, মসৃণ নয়। সেই কোন তলই কি নয়, মসৃণ নয়। যেহেতু তল মসৃণ নয়, সেহেতু তলের উপরে পৃষ্ঠ খানিকটা উঁচু নিচু থাকতে পারে। এই উঁচু নিচু তলের মধ্যে দিয়ে যখন কোন একটি বস্তু গতিশীল হয়, তখন উঁচু নিচু অংশটা সেই বস্তুর গতিকে কি করে, বাধা প্রদান করে। এই বাধা প্রদান করার কারণে সেখানে একটি প্রতিরোধমূলক বল সৃষ্টি হয়। এই প্রতিরোধমূলক বলটিকে আমরা বলবো ঘর্ষণ বল। এই ঘর্ষণ কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। আমরা সেই জিনিসগুলিকে একটু দেখবো, কি কি জিনিসের উপর নির্ভর করে ঘর্ষণ বলের নির্ভরতা। ঘর্ষণ বল 1 নম্বর, স্পর্শিত তল দুটির পদার্থের উপর নির্ভর করবে। স্পর্শিত তল দুটি মানে যে বস্তুটি গড়িয়ে যাচ্ছে, যে বস্তুটি অন্য বস্তুর উপর দিয়ে যাচ্ছে, সেই বস্তু এবং যার উপর দিয়ে যাচ্ছে সেই বস্তু। এই জন্য স্পর্শিত তল দুটির পদার্থের উপর। মিলন তল দুটির স্বভাবের উপর। মিলন তল দুটি অর্থাৎ দুটি বস্তুর যে দুটি তল পরস্পরের সাথে মিলিত হয়েছে, সেই মিলন তল দুটির স্বভাবের উপর। মিলন তল দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর। দেখো, আমরা কোন একটি বস্তুকে আরেকটি বস্তুর উপর দিয়ে টেনে নেওয়ার সময় সহজে টেনে নেওয়ার জন্য মাধ্যম দুটির মাঝখানে পিচ্ছিল পদার্থ ছিটিয়ে দিতে পারি, আবার একটু ধীরে নিয়ে যাওয়ার জন্য সেখানে অপিচ্ছিল পদার্থ ছিটিয়ে দিতে পারি। এই জন্য আমরা বলতে পারি মিলন দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর। এরপর আছে মিলন তল দুটির তাপমাত্রার উপর। মিলন তল দুটির তাপমাত্রার উপরও কিন্তু কি নির্ভর করবে, ঘর্ষণ নির্ভর করবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ঘর্ষণ এবং ঘর্ষণের নির্ভরশীলতা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। এখন আমরা ঘর্ষণের প্রকারভেদ করবো। দেখো প্রিয় শিক্ষার্থী, ঘর্ষণের প্রকারভেদ, কাইন্ড অফ ফ্রিকশন। ঘর্ষণকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। ঘর্ষণকে মূলত কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্থির ঘর্ষণ, যেটাকে এখানে বলা হয়েছে স্ট্যাটিক ফ্রিকশন। 1 নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্থির ঘর্ষণ, যেটা ইংরেজি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর 2 নম্বর হচ্ছে চলন ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, যাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। প্রিয় শিক্ষার্থী, এই চলন ঘর্ষণকে আবার 3 ভাগে ভাগ করা যায় বা গতীয় ঘর্ষণকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ। 1 নম্বর হচ্ছে কি ঘর্ষণ, আবর্ত
ঘর্ষণ যাকে বলা হয় রোলিং ফ্রিকশন, তারপর 2 নম্বর হচ্ছে বিস্বল্প ঘর্ষণ যাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন, তারপর 3 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। প্রিয় শিক্ষার্থী, আমরা ধীরে ধীরে স্থিতি ঘর্ষণ, স্থল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের প্রকারভেদসমূহ আলোচনা করব। দেখো আমরা এখন স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আলোচনা করব। আমরা চিত্রে দেখতেছি একটি বস্তু পি কে আমরা কি করতেছি, আরেকটি ভূমির উপর কি করে রাখছি, বসিয়ে রাখছি। কোন একটি বস্তুকে আরেকটি বস্তুর উপর রেখে দিছি, কোন একটি বস্তুকে আরেকটি বস্তুর উপর কি করছি, রেখে দিছি। অর্থাৎ কিউ বস্তুটিকে আমি এই এ বি ভূমির উপর কি করলাম, স্থিরভাবে রেখে দিলাম। দেখো তাহলে আমরা স্থিতি ঘর্ষণটা বলতে পারি পরস্পর সংস্পর্শে বা সংস্পর্শে থেকে একটি বস্তু যতক্ষণ অপরটির উপর কি থাকে, স্থির থাকে। আবার বলতেছি, পরস্পর সংস্পর্শে বা সংস্পর্শে থেকে একটি বস্তু যতক্ষণ অপর একটি বস্তুর উপর কি থাকে, স্থির থাকে, ততক্ষণ তাদের মিলনতলে একটি ঘর্ষণ সৃষ্টি হয়। ততক্ষণ তাদের মিলনতলে একটি কি সৃষ্টি হয়, ঘর্ষণ সৃষ্টি হয়। অর্থাৎ একটি বস্তুর উপর আরেকটি বস্তু যদি, এই যে একটি বস্তু, এটার উপর যদি আরেকটি বস্তু এভাবে রেখে দিই, দেখো এই দ্বিতীয় বস্তুটি যতক্ষণ পর্যন্ত প্রথম বস্তুর উপর স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একটি কি সৃষ্টি হবে, ঘর্ষণ সৃষ্টি হবে। এই ঘর্ষণকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ বা স্থির ঘর্ষণ। এই ঘর্ষণকে আমরা বলবো কি, স্থিতি ঘর্ষণ বা স্থির ঘর্ষণ। এই ঘর্ষণ শূন্য থেকে একটি নির্দিষ্ট মান পর্যন্ত কি হতে পারে, শূন্য থেকে একটি নির্দিষ্ট মান পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ স্থিতি ঘর্ষণের মান শূন্য থেকে একটি নির্দিষ্ট পর্যন্ত বিস্তৃত হতে কি পাচ্ছি, এটা একটি নির্দিষ্ট মান পর্যন্ত কি করতে পারে, শূন্য থেকে নির্দিষ্ট মান পর্যন্ত স্থির ঘর্ষণের বা স্থির ঘর্ষণ বলের মান হতে পারে। দেখো এখানে একটি বস্তু কিউ, এই বস্তুটি এবি তলের উপর এই বস্তু বা ব্লকটি কি করতেছে, ডাব্লিউ পরিমাণ ওজন নিচের দিকে প্রয়োগ করতেছে। অর্থাৎ কিউ ব্লকটি এবি ভূমির উপর ডাব্লিউ পরিমাণ ওজন নিচের দিকে কি করাইতেছে, ক্রিয়া করাইতেছে। দেখো আমরা জানি যে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এই ভূমিও কি করবে, এই ব্লকের উপর একটি বল প্রয়োগ করবে। তাহলে এই ভূমি ব্লকটির ভারকেন্দ্র পি বরাবর ডাব্লিউ এর সমমানের একটি বিপরীতমুখী বল ক্রিয়া করবে। ওই বলটি আর রেখা বরাবর আর ওই বলটি আর বরাবর ক্রিয়া করবে। দেখো আর বরাবর ক্রিয়া করবে। তাহলে এখানে দেখতেছি যে আর এবং ডাব্লিউ একই রেখার মধ্যে অবস্থান করতেছে। আর এবং ডাব্লিউ কোন রেখার মধ্যে অবস্থান করতেছে, একই রেখার মধ্যে অবস্থান করতেছে। ডাব্লিউ নিচের দিকে আর কোন দিকে, উপরের দিকে। তাহলে নিচের দিকে আর উপরের দিকে প্রয়োগকৃত বল পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ার কারণে এই ব্লকটি এখানে কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। দেখো এখন যদি আনুভূমিক অংশ বরাবর অর্থাৎ এবি তল বরাবর এফ বল প্রয়োগ করা হয়, এবি বল বরাবর, দেখো এবি তল বরাবর যদি আমি কি বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখো এফ বল প্রয়োগ করার ফলে ব্লকটি স্থির অবস্থা প্রয়োগ করা হয়, তাহলে ব্লকটির গতি সঞ্চার না হয়। এক বল প্রয়োগ করার কারণে যদি ব্লকটির মধ্যে গতি সঞ্চার না হয়, তবে ওই বলের বিপরীতে সমমানের একটি বল ব্লকটিতে ক্রিয়া করতে ধরে নেওয়া হয়। দেখো আশা মনে হয় বুঝে নাই ঘটনাটা, আবার একটু বোঝার চেষ্টা করো। এই যে ব্লকটি এবি তলের উপর রেখে দিলাম, এই ব্লকটি নিচের দিকে ডাব্লিউ পরিমাণ ওজন কি করতেছে, প্রয়োগ করতেছে ভূমির উপর বা এবি তলের উপর। এই এবি তল ব্লকটির ভার কেন্দ্র বরাবর বা ভর কেন্দ্র বরাবর ডাব্লিউ এর সমমান এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করতেছে। এই যে বিপরীতমুখী বল, এটা আর বরাবর, এবং ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীত এবং সরলরেখা বরাবর হওয়ার কারণে এখানে বস্তুটি কি আছে, স্থির অবস্থায় আছে। এখন আমি এই যে এবি তলের আনুভূমিক বরাবর একটি এফ বল প্রয়োগ করে বস্তুটিকে টানার চেষ্টা করছি, কিন্তু দেখা গেছে যে বস্তুটি গতিশীল হচ্ছে না। বস্তুটি কি হচ্ছে না, গতিশীল হচ্ছে না। তার মানে কি, এখানে এফ বল যেটা প্রয়োগ করছি ঠিক সেই এফ বলের সমান আরেকটি F1 বল বস্তুটির গতির বিপরীত দিকে কি করতেছে, কাজ করতেছে। এই যে এই বিপরীত দিকে দুইটি প্রয়োগকৃত বল পরস্পর সমান হওয়ার কারণে এখানে বস্তুটি কি গতিশীল না হয়ে
কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে এবং বস্তু দুইটির তলের মধ্যে একটি ঘর্ষণ ঘটতেছে এই ঘর্ষণকে আমরা বলতে পারি স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ মনে রাখবা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে ঘর্ষণের সীমাস্থ দেখো স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে ঘর্ষণের সীমাস্থ মানের সমান প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমরা স্থিতি ঘর্ষণ কি জিনিস বুঝতে পারছি এখন স্থিতি ঘর্ষণে কয়েকটি সূত্র রয়েছে বা স্থিতি ঘর্ষণের কয়েকটি নীতি নিয়ম রয়েছে সেই নিয়মগুলি আমি একটু শোনাচ্ছি দেখো এক নাম্বার স্থিতি ঘর্ষণ গতির বিপরীত দিকে ক্রিয়া করে এই যে এখানে আমরা গতি প্রয়োগ করছিলাম বল প্রয়োগ করছিলাম গতিশীল হয় নাই বিপরীত দিকে একটা বল প্রয়োগ হচ্ছে যার কারণে গতি রোধ হয়ে গেছে ফলে বস্তুটি স্থির থেকে আরেকটি বস্তুর উপর ঘর্ষণ ঘটাচ্ছে এই জন্য এই ঘর্ষণকে আমরা কি বলছি স্থিতি ঘর্ষণ বলছি স্থিতি ঘর্ষণের পরিমাণ স্বয়ং সামঞ্জস্যপূর্ণ স্থিতি ঘর্ষণের পরিমাণ স্বয়ং কি পূর্ণ সব সময় সামঞ্জস্যপূর্ণ থাকে সীমাস্থ ঘর্ষণ সর্বদা অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক এই যে আমি সীমাস্থ মানের সমান বলছিলাম এই সীমাস্থ ঘর্ষণটা বা প্রান্তিক ঘর্ষণটা অবিলম্ব প্রতিক্রিয়ার কি হবে সমানুপাতিক হবে অর্থাৎ আর বৃদ্ধি পেলে সীমাস্থ মান বৃদ্ধি পাবে আর কমে গেলে সীমাস্থ মান কমে যাবে ঘর্ষণের মান স্পর্শতলের প্রকৃতি ও অবস্থার উপর নির্ভর করবে ঘর্ষণের মান স্পর্শতল অর্থাৎ যে তলের সাথে দুটি পদার্থ স্পর্শিত অবস্থায় আছে সেই তলের প্রকৃতি ও অবস্থার উপর নির্ভর করবে 5 নম্বর ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কি করবে না নির্ভর করবে না আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা স্থিতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণের সূত্র বুঝতে পারছো দেখো প্রিয় শিক্ষার্থী আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি জিনিস দেখো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আমরা দেখব প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটি ব্লককে একটি আনুভূমিক তলের উপর কি করলাম স্থাপন করলাম ফলে ব্লকটি আনুভূমিক তলের উপর W পরিমাণ বল প্রয়োগ করতেছে নিচের দিকে এই W পরিমাণ বল বা তার সমমানের বিপরীতমুখী বল ব্লকটির উপর আনুভূমিক তল বা যে বস্তুর উপর রাখা হয়েছে সেই বস্তুটি প্রয়োগ করতেছে তাহলে কোন রেখা বরাবর প্রয়োগ করতেছে আর বরাবর প্রয়োগ করতেছে এই আর বরাবর আনুভূমিক তল কর্তৃক প্রদত্ত W বলের বিপরীতমুখী বলটাকে আমরা বলতে পারি অবিলম্বিক প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া অবিলম্বিক প্রতিক্রিয়া বল কাকে বললাম আর কে বললাম আবার দেখো আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে বস্তুটিকে যখন বা ব্লকটিকে যখন আমরা F বলে সামনের দিকে টানার চেষ্টা করছি বস্তুটি কি করে নাই তার মধ্যে গতির পরিবর্তন ঘটায় নাই কারণ বস্তুটির মধ্যে একটি FS বিপরীতমুখী বল প্রয়োগ হয়েছিল নিউটনের তৃতীয় সূত্র গতির তৃতীয় সূত্র অনুসারে এখানে একটি সমান ও বিপরীতমুখী বল Fs প্রয়োগ হওয়ার কারণে এই বস্তুটি স্থির অবস্থায় ছিল গতিশীল হয় নাই তাহলে এই যে বলের কারণে বস্তুটি গতিশীল হয় নাই বা স্থির অবস্থায় ছিল তার সর্বোচ্চ মানকে বলা হয় সীমাস্থ মান তার সর্বোচ্চ মানকে কি বলা হয় সীমাস্থ মান এখন দেখো প্রিয় শিক্ষার্থী দুইটি বস্তু পরস্পরের সঙ্গে স্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান এখানে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান কি Fs স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান কি Fs আবার বলতেছি দুইটি বস্তুর সঙ্গে স্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাত একটি ধ্রুব রাশি অবিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাত একটি কি রাশি ধ্রুব রাশি এই ধ্রুব রাশিকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমি আবার বলতেছি দুইটি বস্তু যদি পরস্পরের সঙ্গে স্পর্শে থাকে সেই ক্ষেত্রে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাত একটি ধ্রুব রাশি এই ধ্রুব রাশিকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সীমাস্থ মান দেখো স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান এখানে Fs মনে করলাম স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান কি Fs এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে এখানে R অবিলম্বিক প্রতিক্রিয়া বল যদি R হয় তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক
স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে যদি আমি মিউ দ্বারা প্রকাশ করি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমি মিউ এস দ্বারা প্রকাশ করলে আমরা লিখতে পারি মিউ এস সমান এফএস বাই আর। সমীকরণ 1 মিউ এস সমান আমরা কি লিখতে পারি এফএস বাই আর। সমীকরণ 1 বা সীমাস্থ মান এফএস সমান মিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইনটু অবিলম্বিক প্রতিক্রিয়া। সমীকরণ 2 আমরা প্রথমটাকে যদি 1 নং সমীকরণ দিই, দ্বিতীয়টাকে কি দিতে পারি 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর সমান পাচ্ছি এফএস বাই আর বা ঘর্ষণ বলের সীমাস্থ মান এফএস সমান আমরা পাচ্ছি মিউ এস ইনটু আর। দেখো এফএস এর মান সর্বদা 1 এর চেয়ে কম হবে। এফএস এর মান সর্বদা কি কার চেয়ে কম হবে? এফএস এর মান সর্বদা 1 অপেক্ষা কম হবে। 1 অপেক্ষা কি হবে? কম হবে। দেখো এটা একটি ধ্রুব রাশি, সেজন্য সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কের কোনো কি থাকবে না, একক থাকবে না। এটা একটি ধ্রুব রাশি, সেজন্য কি বলছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো কি থাকবে না, একক থাকবে না। আমি এটাকে 1 নম্বর সমীকরণ, হ্যাঁ এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। দেখো আমরা এখন ঘর্ষণ কোণ জিনিস দেখব। ঘর্ষণ কোণ দেখো প্রিয় শিক্ষার্থী, ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দেখো আমরা চিত্রের মধ্যে দেখতেছি যে এই যে অবিলম্ব প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণের সীমাস্থ মান, ঘর্ষণের সীমাস্থ মান এফএস, এই দুটোকে যদি আমি পিছনের দিকে বাড়াই, দেখো এদের একটি কি সৃষ্টি হয়, লব্ধি সৃষ্টি হয়। এদের একটি কি সৃষ্টি হয়, লব্ধি সৃষ্টি হয়। আমি আবার বলতেছি, কোন একটি বস্তুকে যদি একটি আনুভূমিক তলের উপর বা অন্য একটি বস্তুর উপর কি করা হয়, স্থির করে রেখে দেওয়া হয়, তখন অবিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণের সীমাস্থ মান সংযোজিত করলে অবিলম্বিক প্রতিক্রিয়া আর এবং ঘর্ষণের সীমাস্থ মান এফএস সংযোজিত করলে তাদের একটি কি পাওয়া যায়, লব্ধি পাওয়া যায়। এই লব্ধিটাকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস কে বলবো ঘর্ষণের সীমাস্থ মানের লব্ধি প্রতিক্রিয়া। ঘর্ষণের সীমাস্থ মানে কি প্রতিক্রিয়া, লব্ধি প্রতিক্রিয়া। আবার বলতেছি, কোন একটি বস্তুকে যদি দ্বিতীয় কোন একটি বস্তুর উপর স্থির করে রাখা হয়, সেই ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণের সীমাস্থ মানে সংযোজিত করলে তাদের একটি কি পাওয়া যায়, লব্ধি পাওয়া যায়। ওই লব্ধিকে বলা হয় ঘর্ষণের লব্ধি। ঘর্ষণের কি লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া, লব্ধি অবিলম্বিক প্রক্রিয়া। ঘর্ষণের সীমাস্থ মানে লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া। এখন দেখো সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া আর এবং লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া এস এর মধ্যে একটি কোণ উৎপন্ন হয়। আবার বলতেছি, সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর এবং এফএস ও আর এ লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া বল এস এর মধ্যবর্তী একটি কোণ সৃষ্টি হয়। মধ্যবর্তী একটি কি সৃষ্টি হয়, কোণ সৃষ্টি হয়। আবার বলতেছি, অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর এবং লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া বল এস এর মধ্যবর্তী উৎপন্ন কোণকে আমরা বলবো ঘর্ষণ কোণ। অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর এবং লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া বল, লব্ধি অবিলম্বিক এটি কার, আর এবং এফএস এর লব্ধি অবিলম্বিক প্রতিক্রিয়া বল এস ও অবিলম্বিক প্রতিক্রিয়া আর এর মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে আমরা বলবো ঘর্ষণ কোণ। দেখো আমি টেবিলের উপর একটি কাঠের ব্লক স্থাপন করলাম, বা টেবিলের উপর বা এই আনুভূমিক তলের উপর এবি তলের উপর একটি ব্লক স্থাপন করলাম। এই ব্লকটি দেখো, ব্লকটির উপর টেবিল বা আনুভূমিক এবি তল একটি অবিলম্বিক প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে। এই অবিলম্বিক প্রতিক্রিয়া বল যদি আর হয়, এই অবিলম্বিক প্রতিক্রিয়া বল যদি কি হয়, আর হয়, এবং এই ক্ষেত্রে ঘর্ষণ বলের সীমাস্থ মান যদি এফএস হয়, আমি এখানে লিখি অবিলম্বিক প্রতিক্রিয়া বল সমান মনে করলাম আর ঘর্ষণের সীমাস্থ মান মনে করলাম এফএস। ঘর্ষণের সীমাস্থ মান মনে করলাম কি এফএস। আর এবং এফএস এর লব্ধি আর ও এফএস এর লব্ধি কল্পনা করলাম এস। দেখো আর এবং এফএস এর মধ্যে লব্ধি কল্পনা করলাম কি এস। দেখো এস ও আর এর
মধ্যবর্তী উৎপন্ন কোণ, মধ্যবর্তী কোণ দেখো, মধ্যবর্তী কোণকে আমি কি ধরলাম? থিটা ধরলাম। আর এবং এস এর মধ্যবর্তী কোণকে কি ধরলাম? থিটা ধরলাম। আমি এখানে থিটা না ধরে এটাকে ল্যামডাও ধরতে পারি। দেখো আমি এটাকে ল্যামডা ধরলাম, মনে করো এটাকে কি ধরলাম? ল্যামডা ধরলাম। এটাকে কি ধরলাম? আর এবং এস এর মধ্যবর্তী কোণকে আমি কি ধরলাম? ল্যামডা ধরলাম। তাহলে এই ল্যামডা কোণই হবে ঘর্ষণ কোণ। এই ল্যামডা কোণই কি কোণ হবে? ঘর্ষণ কোণ হবে। কিভাবে? দেখো এই ল্যামডা কোণ যদি ঘর্ষণ কোণ হয় তাহলে এই চিত্র থেকে আমি আর সমান কি পাচ্ছি? দেখো আর সমান এই চিত্রটা যদি আমি এখানে আঁকি, দেখো এটা ছিল আর, এটা ছিল এস, তাহলে এটা এফ এস হবে কিনা দেখো তো, এটা এফ এস হবে কিনা দেখ, কারণ এফ এক্স টা এই বরাবর ছিল। তাহলে এটা যদি এফ এস হয়, এই কোণটা যদি থিটা হয় বা ল্যামডা হয়, দেখো এটা হবে লম্ব, এটা হবে কি ভূমি। তাহলে আর সমান হবে, তাহলে আমরা এখান থেকে আর সমান লিখতে পারি এস cos ল্যামডা। এটাকে আমি সমীকরণ কত দিতে পারি? এটাকে আমি সমীকরণ 1 দিলাম। s আর সমান s cos ল্যামডা। আর f এর সমান দেখো আমরা কি লিখতে পারি? f এর সমান লিখতে পারি s sin ল্যামডা, সমীকরণ 2। আমি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে যদি ভাগ করি, 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, 2/1, দেখো 2/1, 2 নং সমীকরণকে যদি আমি কি দিয়ে ভাগ করি? 1 নং দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? দেখো fs বাই r সমান s sin ল্যামডা বাই s cos ল্যামডা। s s কাটাকাটি গেলে বাকি থাকবে tan ল্যামডা, বাকি থাকবে কি tan ল্যামডা। তাহলে আমরা fs সমান আমরা পাইলাম কি? fs বাই fr সমান tan ল্যামডা পাইলাম। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 3 নং সমীকরণ দিলাম। আবার আমরা জানি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর সমান fs বাই r, সমীকরণ 4। তাহলে 3 ও 4 হতে আমরা পাই মিউ এর সমান tan ল্যামডা। মিউ এর সমান tan কি? ল্যামডা। এটা কত নম্বর সমীকরণ দিতে পারি? 5 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো ঘর্ষণ কোণের ট্যানজেন্ট, দেখো এই ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট, এখান থেকে আমরা বলতে পারি ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি যদি 1 নং সমীকরণকে বর্গ করি, 1 নং ও 2 নং সমীকরণকে যদি বর্গ করি, দেখো 1 ও 2 কে বর্গ করে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ 1 নং সমীকরণকে এবং 2 নং সমীকরণকে যদি আমি কি করি? বর্গ করি এবং যোগ করি, তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা পাবো r স্কয়ার সমান s স্কয়ার cos স্কয়ার ল্যামডা, এবং আরেকটা পাচ্ছি fs স্কয়ার সমান s স্কয়ার sin স্কয়ার ল্যামডা। তাহলে আমরা যোগ করলে r স্কয়ার প্লাস fs স্কয়ার সমান, এখান থেকে s স্কয়ারটা কমন নিলাম, cos স্কয়ার ল্যামডা প্লাস sin স্কয়ার ল্যামডা, বা r স্কয়ার প্লাস fs স্কয়ার সমান s স্কয়ার। কেন s স্কয়ার তোমরা বুঝতে পারছো? কারণ আমরা জানি যে cos স্কয়ার ল্যামডা প্লাস sin স্কয়ার ল্যামডা সমান কি পাই জানি? 1 জানি। তাহলে আমরা পাচ্ছি r স্কয়ার প্লাস fs স্কয়ার সমান s স্কয়ার, r স্কয়ার প্লাস fs স্কয়ার সমান কি স্কয়ার? s স্কয়ার। এখন দেখো fs এর মান আমরা জানি যে fs এর মান, দেখো fs এর মান কি জানি? দেখো r স্কয়ার প্লাস, দেখো আমরা পাইছিলাম মিউ s সমান fs বাই r, মিউ s সমান fs বাই r, বা fs সমান আমরা পাইছিলাম r ইনটু মিউ s। তাহলে fs স্কয়ার সমান হবে মিউ s স্কয়ার প্লাস মিউ s স্কয়ার ইনটু r স্কয়ার। তাহলে আমি যদি এখানে সেটা বসাই দিই, মিউ s স্কয়ার ইনটু r স্কয়ার সমান s স্কয়ার, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে যদি r স্কয়ার কমন নিয়ে নিই, এখান থেকে যদি আমি কি কমন নিয়ে নিই? r স্কয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস মিউ s স্কয়ার সমান 1 প্লাস
আর স্কয়ার যদি কমন নিয়ে নিই আর স্কয়ার ইনটু 1 প্লাস মিউ এস স্কয়ার সমান এস স্কয়ার বা দেখো আমার এস হচ্ছে ঘর্ষণ কোণ এস হচ্ছে কি কোণ ঘর্ষণ কোণ এই ঘর্ষণ কোণের মান এস সমান আমরা লিখতে পারি আর ইনটু স্কয়ার রুট অফ 1 প্লাস মিউ এস স্কয়ার এটাকে 6 নাম্বার দিলাম এটাই হচ্ছে ঘর্ষণ কোণের সমীকরণ ঘর্ষণ কোণের মান সমান হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া গুণ 1 প্লাস স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের বর্গের সমষ্টির বর্গমূল অবিলম্বিক প্রতিক্রিয়া এবং 1 প্লাস স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের বর্গের সমষ্টির বর্গমূলের গুণফলের সমান আশা করি তোমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তারপরে কিরকম বলে ঘর্ষণ কোণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের স্থিতি ঘর্ষণ এবং ঘর্ষণের প্রকারভেদ ও ঘর্ষণের নির্ভরশীলতা সম্পর্কে বুঝতে পারছো আমি এপিসোড শেষ করার পূর্বে আবারও আমার ইউটিউব চ্যানেল ফ্লার বিডি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু